2024-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি আর পরীক্ষা চলেছিল 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা জানি যে 90 দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হয়। ভোটের মৌসুম চলছে, এবারও কি তাহলে সেই 90 দিনের মাথাতেই মানে এই ফলাফল অর্থাৎ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে? জানবো বিস্তারিত। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, 2024 সালের মাধ্যমিকের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা পর্ষদ সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মাধ্যমিকের ফল বেরোনোর জন্য যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শেষ করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, যে কোনো দিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যেতে পারে কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজকে ইঙ্গিত দিয়েছেন যে 12ই মের আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। তার কারণ, এবারের যে মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক 90 দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হয় এবং সেই 90 দিনের মধ্যেই ফলাফল কার্যত প্রকাশ করে দেবে পর্ষদ। এবং ভোট থাকলেও তার কোনো আইনগত সমস্যা মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে নেই বলেও পর্ষদ সভাপতি জানিয়েছেন। 12ই মের আগেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সোমরাজ। আর অন্যদিকে নিয়োগ মামলায় 25,000 চাকরি বাতিল। এসএসসি 2016 সব নিয়োগ বাতিল করলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের পুরো প্যানেল বাতিল। আমরা জানি যে আজই নিয়োগ মামলায় 25,000 চাকরি বাতিল। এসএসসি 2016 সব নিয়োগ বাতিল করলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, যেখানে এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ। লোকসভা ভোট মিটলেই নতুন করে নিয়োগের নির্দেশ হাইকোর্টে। দ্রুত এসএসসি কে সব ওএমআর আপলোডের নির্দেশ। নতুন করে প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে এসএসসি কে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বেআইনি চাকরি বাতিলে বেতন ফেরতের নির্দেশ বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে, যেখানে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি, র‍্যাঙ্ক জাম্প করে চাকরি, ওএমআর এ শূন্য অথচ চাকরি প্রাপকদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে নির্দেশ। 12% সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই, যেখানে অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সাসপেক্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়। তৃণমূলকে ফের দুর্নীতি ইস্যুতে তোপ, তৃণমূলকে তোপ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে, তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন। তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মামলাও নেই, তাদের চাকরি যায় কিভাবে, প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই জাজমেন্টের ভিত্তিতে যোগ্য অযোগ্য সমস্ত লোকের চাকরি চলে গেল। এটা আবার হয় নাকি? যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদেরকে হাইকোর্ট শুনলই না, যাদেরকে হাইকোর্ট পার্টি নয়, যাদের বিরুদ্ধে কোনো সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, যাদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেনি, আজ তাদের জাজমেন্ট, তাদের চাকরি কি করে যায়? এবার যারা সেকেন্ড পার্ট, অযোগ্য যারা ব্যক্তি বলছেন, এভিডেন্সে কোথায় প্রমাণ হয়েছে? এটা প্রমাণিত নয়, কোথাও কোনো প্রমাণিত নয়। সমস্ত রিজনিং গুলো, রিজনিংস আর ব্যাড, অ্যাবসলিউটলি ব্যাড ইন ল। এই যে জাজমেন্ট ইজ এ কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট অ্যান্ড ব্যাড ইন ল। এই জাজমেন্ট পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই হবে। যারা শিক্ষকরা যারা রয়েছেন, যাদের চাকরি গেছে, তারা নিশ্চিন্তি মনে থাকুন, কোনো রকম টেনশন নেবেন না, এই জাজমেন্ট থাকবে না। 25,000 চাকরি বাতিল হাইকোর্টে। যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল। যোগ্যদেরও চাকরি বাতিল কেন, প্রশ্ন তুলছেন চাকরি হারাদের একাংশ।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে 25,000 চাকরি বাতিল হাইকোর্টে, যেখানে যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল। তখন প্রশ্ন তুলছেন চাকরিহারাদের একাংশ যে যোগ্যদেরও চাকরি বাতিল কেন। তাদের প্রতিও কোনো অন্যায় করা হচ্ছে না, কারণ কি এই যে প্যানেলটি প্রকাশ হয়েছিল সেই প্যানেলে এত দুর্নীতি ছিল, এত প্রকার, এত মাল্টিফোল্ডেড দুর্নীতি ছিল, যেটি কিনা সেপারেট করা সম্ভব নয় কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা জেনুইন পেয়েছে। তাই আদালত বাধ্য হয়েছে, আদালত এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে যে পুরো প্যানেলটি ক্যান্সেল করে এবং যারা যোগ্য এবং যারা জেনুইনভাবে চাকরি পেয়েছে তারা যাতে বঞ্চিত না হয় এবং যারা যোগ্য হয়ে রাস্তায় বসে আছে তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য আদালত পুনর্মূল্যায়ন করে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। ওএমআর যেহেতু আদালত অ্যাকসেপ্ট করেছে, 65B অ্যাকসেপ্ট করেছে, তাই বলা যেতে পারে ওএমআর এর পরবর্তী যে ধাপ সেখান থেকেই শুরু হওয়ার কথা। চাকরি পেয়েছিলেন হাইকোর্টের রায়ে, হাইকোর্টের রায়ে চাকরি গেল। আজ হাইকোর্টের রায়ে 2016 পুরো প্যানেল বাতিলের পর অনামিকারও চাকরি গেল। এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সেই চাকরি পান ববিতা সরকার, আর ববিতার চাকরিও স্থায়ী হয়নি, তার চাকরি পান অনামিকা রায়। কিন্তু চাকরি যাওয়ার রায় শুনে তিনি হতাশ। বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি, আমরা এটাই আশা করি যে বিচার সবসময় কি হবে, নিরপেক্ষ হবে। কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না, কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু আলাদা করতে পারলো না। সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। এটা যদি আলাদা করে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা, তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো। একমাত্র সোমা দাসের চাকরি বহাল, বীরভূমের সোমার চাকরি বহাল হাইকোর্টের। ক্যান্সার আক্রান্ত সোমার চাকরি বহাল, মানবিক কারণে সোমা দাসের চাকরি বহাল থাকলো। আর আজকের রায়ে আমি অবশ্যই খুশি হয়েছি। সেই দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে, সেটা অন্তত খুশি হয়েছি। কিন্তু তার সঙ্গে ওই এখনো দুর্নীতির পর্যায়ে আরেকটা পার্ট বাকি আছে, সেটা যোগ্যদের চাকরি, সেটা অবশ্যই হয়, সেটাই আশা করব। আমার চাকরিটা হিউম্যান রাইটসের আন্ডারে হয়েছিল, সেটা বিচারপতি সেটার দিকে আমাকে বাদ দিয়েছে, সেটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মত। তো এটাতে আমি খুশি যে সম্পূর্ণ তা নয়, কারণ আমি একটা কারণে বলবো যে আমি কখনোই চাইনি যে আমার চাকরিটা এভাবে হোক। সেক্ষেত্রে যদি সবার চাকরিটা হয়ে যায় সেটা কিছুটা আমি শান্তি পাবো। সোমা দাসের চাকরি জজ সাহেব টাচ করলেন না, কারণ হচ্ছে সোমা দাসকে এক্সট্রা অর্ডিনারি হিসাবে তাকে চাকরি দেওয়া হয়েছিল তার কন্ডিশনটাকে মাথায় রেখে। তাই জন্য সে এই প্যানেলের আওতাভুক্ত নয় বলে তার চাকরিটি বহাল থাকবে। আর আমরা জানি যে ভোটের মরশুম চলছে, কিন্তু ভোটের কাজে থাকতে পারবেন না চাকরিহারারা। ভোটের ডিউটি নিয়ে নির্দেশ ডিভিশন বেঞ্চের, 25,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেহেতু ব্যাড, তার সাবসিকুয়েন্ট স্টেপ ফলো হবে। তার মানে এটা বলা যেতে পারে তারা বর্তমানে যেহেতু শিক্ষক নয় এবং তারা সরকারি কর্মচারী বর্তমানে নয়, কারণ উচ্চ বেঞ্চের কোনো স্টে আপাতত নেই, যে ডিভিশন বেঞ্চের রায় এখন বহাল আছে, তাই বলা যেতে পারে তারা যেহেতু শিক্ষক নয়, তাই তাদের ভোটের ডিউটি জয়েন করার কোনো প্রশ্ন থাকছে না। 25,000 চাকরি বাতিলে চাপে কমিশন। 26 এপ্রিল দ্বিতীয় দফায় 3 কেন্দ্রে ভোট, যেখানে চাকরি বাতিলে দ্বিতীয় দফায় ভোট কর্মীর সংকট। বাকি 5 দফাতেও ভোট কর্মীর সংকট হতে পারে। রিজার্ভ ভোট কর্মী দিয়ে কাজ চালানো হবে, কমিশন জানাচ্ছে। আমাদের যারা ভোট কর্মী রয়েছেন এদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন, কিন্তু আমাদের মোট যে ভোট কর্মীরা থাকেন, যেটা যারা ভোট করতে যান, টোটাল আমাদের পোলিং স্টেশন যা রিকোয়ারমেন্ট আছে তার 120 অর্থাৎ 120% থেকে 125% নির্বাচন করা থাকে, অর্থাৎ বাছে রাখা থাকে, যাদের মধ্যে 20 to 25% রিজার্ভ থাকে। যে ঘটনার কথা আপনারা বলছেন, সেখানে যদি কিছু কর্মীরা যদি আসতে না পারেন, সেক্ষেত্রে রিজার্ভ থেকে তাদের রিপ্লেস করে দেওয়া হবে। 25,000 চাকরি বাতিলে বিজেপিকে নিশানার শিক্ষামন্ত্রী এবং তৃণমূল নেতা ব্রাত্য বসুর। যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে
বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। আর চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকারকে নিশানা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। এসএসসি স্ক্যাম নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ঐতিহাসিক। যেহেতু এই এত বড় স্ক্যাম, যেখানে রাজ্যের পূর্ব শিক্ষামন্ত্রী জেলে আছে, স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা জেলে, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট স্পন্সর্ড স্ক্যাম, স্টেট গভর্নমেন্টের উচিত ইমিডিয়েট পদত্যাগ করা, রিজাইন করা। আর যে খবরের দিকে নজর রাখবো, জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়ি অফিসের সামনে রেকি। মুম্বাই থেকে গ্রেফতার রাজা রাম রেগে। আর এই রাজা রাম মুম্বাই হামলার অন্যতম চক্রী। আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে রেকি করা হয়। রেকি করে মুম্বাই হামলার অন্যতম চক্রী এই রাজা রাম রেগে। 18 এপ্রিল মুম্বাই থেকে কলকাতায় আসে রাজা রাম রেগে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, এই রাধারাম রেগের কলকাতার গতিবিধি সম্পর্কে পুলিশের প্রাথমিক তদন্তে ঠিক কি জানা যাচ্ছে? প্রাথমিক তদন্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যে পুলিশের কাছে উঠে এসেছে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল শেক্সপিয়ার সরণি থানায়, এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তদন্ত নামে, সেই তদন্তে নামার পরে কিন্তু ইতিমধ্যেই মুম্বাই হামলার যে একেবারে অভিযুক্ত ছিল সে সময় তার নাম কিন্তু একেবারে প্রকাশ্যে উঠে আসে। এবং রাজারাম রেগে তাকে কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে কলকাতা এয়ারপোর্টে UK 773 এই যে বিমান, সেই বিমানে করে সরাসরি কলকাতা থেকে বিমানবন্দরে মেডিকেল করানোর পরে পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসা হয় সরাসরি ব্যাংশাল আদালতে। তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জঙ্গি হামলার ঘটনার মতো অভিযোগ কিন্তু করা হয়েছিল। এবং শুধু তাই নয়, পুলিশ যখন তদন্ত নামে সেই সময় কিন্তু শেক্সপিয়ার সরণি যে থানা, সেই থানায় যে অভিযোগ হয়েছিল পরবর্তী ক্ষেত্রে হোটেলে কিন্তু একেবারে 18 থেকে 20 তারিখ দুদিন এখানে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন এই অভিযোগ হয়, পুলিশের পক্ষ থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় একটি টিম, এবং সেখান থেকেই রাজারাম রেগে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে ট্রানজিট রিমান্ডে তাকে আজকে কলকাতায় আনা হলো। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি SSKM হাসপাতাল, সেখানে মেডিকেল করানো হয়। মেডিকেল করানোর পরে ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে রাজারাম রেগে, তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হলো। অর্থাৎ তাকে যে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে, সেই কারণে তাকে আজকে নিজের হেফাজতে নেবে। বেশ কিছু গতিবিধি সম্পর্কে যে তথ্য মিলেছিল, সেই পরিপ্রেক্ষিতে যে গ্রেপ্তার করা হয়েছিল 26/11 যে মুম্বাই হামলা, সেই হামলায় কিন্তু একেবারে অভিযুক্ত হিসাবে ছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পান, রাজসাক্ষী হন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা হয় তার বাড়িতে যেমন ছবি তোলা হয়েছিল, রেকি করার ঘটনা, প্রত্যেকটি এই তথ্য যখন জমা পড়ে এবং অভিযোগ হওয়ার পরে পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। UK 773 এই বিমানে করে সরাসরি 4:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে তাকে নিয়ে আসা হয়, এবং সেখান থেকে মেডিকেল করানোর পরে আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা হলো, এবং নিজেদের হেফাজতে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার থেকে জানতে চাই। রাজারাম রেগেকে পেশ করা হয়েছে ব্যাংশাল আদালতে। এবং পাশাপাশি অনুপ, তোমার থেকে এটাও জানার চেষ্টা করব যে এই যে রাজারাম রেগেকে একদিকে ব্যাংশাল আদালতে পেশ করা হলো, তাহলে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হলো। একেবারে একদিকে রাজারাম রেগে তাকে যখন আজকে আদালতে পেশ করা হলো ট্রানজিট রিমান্ডে সরাসরি মুম্বাই থেকে নিয়ে আসার পরে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু নিরাপত্তা বাড়ানো হলো। তার যে নিরাপত্তার পরিমাণ ছিল, সেক্ষেত্রে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নিরাপত্তা কিন্তু আরো আঁটোসাঁটো করা হলো। তার বাড়িতে যে নিরাপত্তা থাকে, কিন্তু আজকে অন্য দিনের থেকে একেবারে সম্পূর্ণ অন্য রকম চিত্র। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কিন্তু বাড়ানো হলো, বাড়ির নিরাপত্তা বাড়ানো। তার কারণ তার বাড়িতে যে রেকি করা হয়েছিল, ছবি তোলা হয়েছিল, তার বাড়িতে গিয়েছিল, এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যখন পায়, তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, তার বাড়িরও কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। বেশ, অর্থাৎ অভিষেকের নিরাপত্তা বাড়ালো কলকাতা পুলিশ। এবং অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, SSKM এ শারীরিক পরীক্ষার পর কিন্তু ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে মুম্বাই থেকে রাজারাম রেগে, যাকে গ্রেফতার করে কলকাতায় আনে কলকাতা পুলিশ।